ঘরে তো একটুও পানি নেই, এখন আমি গোসল করব কি করে? খাবার পানি নেই ঘরে, আর তুই কিনা বলছিস গোসলের পানি? কিন্তু মা, কেন মা, হঠাৎ করে পানি শেষ হয়ে গেল কি করে? এই সময় সব জায়গায় একটু পানির সংকট দেখা দেয়, কিছুদিন পর বৃষ্টি হলে সব ঠিক হয়ে যাবে, আবারও সব জায়গায় পানি উঠবে। তাহলে চলো মা, আমরা ওই পুকুর থেকে গোসল করে আসি। তিনু দিদি ভাই, আমার জন্য পানি আনিস, কারণ আমি তো আর এই বয়সে তোর মতো পুকুরে গিয়ে গোসল করতে পারবো না। পুকুর ঘাটে গেলে না জানি পা পিছলে পড়ে আমার কোমরটাই ভাঙে। আচ্ছা দাদি, আমি আর ফেরার সময় কলসিতে করে তোমার জন্য পানি নিয়ে আসব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি এক বালতি কাপড় ভিজিয়েছি, ওগুলোও নিয়ে যাই। আমি কাপড় ধুবো আর তুই গোসল সেরে নিবি। মা, কত সুন্দর স্বচ্ছ পানি, আমি নেমে পড়লাম গোসল করতে। হ্যাঁ, কিন্তু খুবই সাবধান, বেশি গভীরে যাবি না। আমি ঘাটে বসে কাপড়গুলো ধুয়ে নেই। তিনু আনন্দের সাথে পুকুরে নেমে হইচই করে গোসল করতে লাগলো। তিনু, গভীরে যাস না কিন্তু, এবার উঠে আয়, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। পার্বতী কাপড় ধোয়ায় ব্যস্ত ছিল, তখন হঠাৎ করেই তার পাটা জ্বলে ওঠে। আমার পাটা জ্বলে উঠলো কেন? মনে হচ্ছে আমার পায়ে কোনো কিছু কামড়ে দিয়েছে। এ কি, মা কোথায় গেল? এখানেই তো বসে কাপড় ধুচ্ছিল, হঠাৎ করে আমাকে না বলে মা কোথায় যাবে? তিনু তার মায়ের জন্য কান্না করতে লাগলো। কে রে তিনু, মাছ পুকুরে দাঁড়িয়ে এভাবে কান্না করছিস কেন? দেখ না পলাশ, আমার মা এই পুকুর ঘাটে কাপড় ধুচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমাকে না বলে কোথায় যেন চলে গেছে। কি আবল তাবল বলছিস? আমার মনে হয় তোর মা কোনো কিছু প্রয়োজন হয়েছে, তাই তো তিনি বাড়িতে গেছেন। তুই অত চিন্তা না করে বাড়ি চলে যা, দেখবি তোর মাকে পেয়ে যাবি। তারপরও আমার কেন জানি না অনেক ভয় করছে, এত দ্রুত মা কিভাবে চলে গেল। আচ্ছা, তোর কথা মতোই আমি বাড়িতে গিয়ে দেখি। আহ, আমার পাটা এমন জ্বলে উঠলো কেন? কি হলো পলাশ, এইভাবে পড়ে গেলি কেন? মনে হচ্ছে আমি কিছু কামড়েছে তিনু। পলাশ তো জ্ঞান হারিয়ে ফেললো, এখন আমি কি করি? আমি বরং পলাশের মা বাবাকে ডেকে আনি, তারাই ওকে বাঁচাতে পারবে। তিনু ছুটে পলাশের মা বাবার কাছে যায়। তিনুর কথা শুনে পলাশের মা বাবা ও এলাকাবাসী সবাই সেখানে আসে। কোথায় আমার পলাশ? এখানে তো কাউকে দেখছি না। আমি তো পলাশকে এখানেই পড়ে থাকতে দেখেছিলাম, এইটুকু সময়ের মধ্যেও গেল কোথায়? তার মানে কি আমাদের ছেলেটাকেও সে অদৃশ্য সাপ কামড়েছে? এই তুমি কি বলছো? সেই অদৃশ্য সব এখানে আসবে কি করে? ও তো ওই উত্তর পুকুর ঘাটে থাকতো, তাই তো কেউ ভয়ে ওই উত্তর পুকুরে যায় না। একমাত্র ওই অদৃশ্য সাপ কাউকে কাটলেই মানুষ অদৃশ্য হয়ে যায়, তাছাড়া অন্য কোনো কিছুতেই এভাবে অদৃশ্য হওয়া সম্ভব নয়। আপনারা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অদৃশ্য সাপ মানে? সাপ আবার অদৃশ্য হলো কিভাবে? হ্যাঁ, এই গ্রামে একটা অদৃশ্য সাপ ঘুরে বেড়ায়, যাকে কেউ দেখতে পারে না, ও সবার সামনে দেখাও দেয় না, এভাবে গোপনে সবাইকে কামড়ে দেয়। আর একবার যদি কামড়ে দেয় তাহলে তাকে আর কখনোই দেখা যায় না। হায় হায় খোদা, ওই সাপটির কবলে আমার ছেলেকেই পড়তে হলো, আমার কোল খালি করে চলে গেল। আমি বাড়িতে যাই আর মাকে খুঁজি, যদি সত্যি আমার মাকে বাড়িতে না পাই তাহলে আমার মাকে অদৃশ্য সাপে কেটেছে। দাদি, মা এসেছে? কই, না তো দিদি ভাই, তোর মা তো তোর সাথে গিয়েছিল, আর ফিরে আসেনি। কি হয়েছে দিদি ভাই, কান্না করছিস কেন রে? দাদি, আমার মাকে অদৃশ্য সাপে কেটেছে, তাহলে কি আমার মাকে আর কখনোই ফিরে পাবো না? না দিদি ভাই, যদি সত্যি তোর মাকে ওই সাপে কামড়ে দিয়ে থাকে
তাহলে তোর মা না ফেরার দেশে চলে গেছে। না, আমার মা আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না। ওই অদৃশ্য সাপ আমার বন্ধু ও মা দুজনকেই কেড়ে নিল। আমি ওই অদৃশ্য সাপকে দেখতে চাই আর তার সাথে কথা বলতে চাই। না তিনু, আমি তোকে কিছুতে যেতে দেব না। তোর মাকে তো তুই হারিয়ে ফেলেছিস। এখন নিজের জীবন বিপদে ফেলে শুধু শুধু ওই সাপের সাথে কেন কথা বলতে চাস? যদি ওই সাপটি তোর কোনো ক্ষতি করে তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? যাতে ওই সাপ আর কারো জীবন কেড়ে নিতে না পারে, আমি তার জন্যই ওর কাছে যাব। কোথায় সেই সাপ? আমার সামনে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। কার এত বড় সাহস এই গভীর রাতে আমার নাম ধরে ডাকছে? আরে এই ছোট মেয়ে, এইটুকু পুচকি মেয়ের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। না, আমি ওকে কামড়ে দেব না। ও যখন আমার সাথে কথা বলতে চায় তাহলে আমি ওর কাছে যাই। কি হলো? কোথায় তুমি? আমি তোমার আওয়াজ শুনতে পেলাম। দয়া করে তুমি আমার সামনে দেখা দাও। তিনুর কথা শুনে অদৃশ্য সাপটি তার সামনে দেখা দেয়। এই মেয়ে, কে তুই? এভাবে আমাকে বিরক্ত করছিস কেন? যেতে কি তোর মরার সাপ জেগেছে? চোখের সামনে আমার মতো এত বড় সাপ দেখে কি তুই ভয় পাচ্ছিস না? বল, তোকে কে পাঠিয়েছে? না, আমি তোমাকে একটুও ভয় পাচ্ছি না। আমাকে কেউ পাঠায়নি, আমি নিজেই এসেছি। এখন বলো দেখি, তুমি এভাবে সবাইকে কামড়ে কামড়ে কেন মেরে ফেলছো? ওরা তোমার কি ক্ষতি করেছে? তুমি আমার মায়ের আদর থেকে আমাকে বঞ্চিত করেছো। শুনতে চাস কেন আমি এভাবে সবাইকে মারছি? আমারও খুব সুন্দর একটা পরিবার ছিল। মা, বাবা, ভাই, বোন সবাইকে নিয়ে একসাথে আমরা সুখে জীবনযাপন করছিলাম। কিন্তু হঠাৎ একদিন মহাজন তো এখানে ঘর উঠাতে বলেছিলেন, কিন্তু মাটিটা তো অনেক বেশি রুক্ষ। এখানে একটা ঘর উঠাতে আমাদের অনেক সময় লাগবে। তাড়াতাড়ি হাত চালাতে হবে সবুজ। হ্যাঁ মানিক, তুই বরং ওই দিকটা করতে থাক আর আমি এই দিকটা করছি, তাহলে দ্রুত কাজ শেষ হয়ে যাবে। সবুজ ভাই, আমি তো সাপের ঘর ভেঙে দিয়েছি। ঘর থেকে একটা সাপ মাথা বের করেছে। এখন কি করি? আরে তুইও না কচি কচি সব থেকে ভয় পাস, কোদালের এক বাড়িতেই শেষ করে ফেল। না ভাই, আমি পারবো না, আমার অনেক ভয় করছে। ওদের ঘর ভেঙেছিস, ওরা এখন অনেক রেগে আছে। যদি ওদেরকে না মারিস তাহলে ওরা ওদেরকে কামড়ে দিতে পারে। যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি হাত চালা। তারপর ওরা বিনা অপরাধে আমার মা, বাবা, ভাই, বোন সবাইকে মেরে ফেলে। আমি ওই সময় ঘরে ছিলাম না। ফিরে এসে আমি ওদেরকে মৃত অবস্থায় পাই। আমার ছোট বোনের প্রাণটা তখনও ছিল। সে আমাকে সবটা জানায়, আর সাথে সাথে সেও আমাকে ছেড়ে চিরতরে চলে যায়। তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে আমিও সবাইকে মেরে ফেলবো। মাকে হারানো একটা সন্তানের জন্য কতটা কষ্টকর এটা বোঝাবো। আহারে, তোমার সাথে যেটা ঘটেছে তা খুবই খারাপ ঘটেছে, কিন্তু এর জন্য সবাই দায়ী নয়। মাত্র দুইজনের শাস্তি তুমি সবাইকে দেবে? আমার মা কি দোষ করেছিল বলো? আমি আমার মাকে হারিয়েছি। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। দয়া করে তুমি আর কারো ক্ষতি করো না। এত বছর পর প্রথমবার কেউ আমার কষ্টটা বুঝতে পারলো। এটাই তো আমি চেয়েছিলাম। আচ্ছা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কারো প্রাণ নেব না। তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। তোমার যখন ইচ্ছে হয় আমার কাছে চলে এসো, আমরা দুইজন একসাথে গল্প করব। তুমি এত ভালো মেয়ে, আর আমি কিনা তোমার মাকে কেড়ে নিয়েছি। যদি পারতাম তবে আবারও আমি তোমার কাছে তোমার মাকে ফিরিয়ে দিতাম, কিন্তু সেটা তো সম্ভব না। তবে আমি অবশ্যই তোমার সাথে আবার কথা বলবো।